তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পর ভাষণ, গুরুত্ব পাবে অর্থ ছাড় সহ 4 প্রস্তাব। করোনায় আরো 2 জনের মৃত্যু। 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন। ঢাকা জেলা বাদে দেশের কোথাও প্রাণহানি নেই। স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা প্রয়োগ শুরু। ধাপে ধাপে দেশের সব জেলায় দেয়া হবে ভ্যাকসিন। এবং কামরাঙ্গীর চরে নৌকাডুবির ঘটনায় আরো 1 জনের মরদেহ উদ্ধার। নিহতের সংখ্যা বেড়ে 3, নিখোঁজ 1। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিচ্ছেন বিশ্ব নেতারা। শুরুতেই স্বাগতিক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার বক্তব্যে পৃথিবী রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। অন্য নেতাদের পাশাপাশি বাংলাদেশ সময় রাত 8টার দিকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা, জলবায়ু তহবিলের অর্থ ছাড় সহ 4 প্রস্তাবের উপর গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী। এর আগে উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শীর্ষক আলোচনা সভা এবং কমনওয়েলথের সংবর্ধনা অনুষ্ঠান, কয়েকটি সাইডলাইন অনুষ্ঠানে যোগ দেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানো, জলবায়ুর ক্ষতি প্রশমন এবং পুনর্বাসনে বার্ষিক $100 বিলিয়ন ফান্ড নিশ্চিত করা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে বেশি মনোযোগী হওয়া সহ 4টি পরামর্শ বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু ঝুঁকিতে শীর্ষে থেকেও নিয়মিত ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ। আবার 0% নিচে কার্বন নিঃসরণ করে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাসের ক্ষতির মুখে পড়ছে দেশ। এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া জলবায়ু সম্মেলনে ঝুঁকিতে থাকা 48 দেশ নিয়ে গড়া ক্লাইমেট ভালনারেবল ফোরামের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরাঞ্চলে খরা আর দক্ষিণাঞ্চলে বাড়ছে লবণাক্ততা। প্রতি বছর দেশ জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, সেই সাথে তীব্র হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর জিডিপির ক্ষতি 2%। এমন পরিস্থিতিতে 31 অক্টোবর স্কটল্যান্ডে শুরু হয়েছে COP26 জলবায়ু সম্মেলন, যা চলবে 12 নভেম্বর পর্যন্ত। ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা CVF এর গবেষণা বলছে বাংলাদেশ 0.47% গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, অথচ 80% কার্বন নিঃসরণ করে উন্নত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিচ্ছে বাংলাদেশ। আগামী 3 দশকে বাস্তুচ্যুতর সংখ্যা দাঁড়াবে 1,30,00,000। এই ক্ষতিপূরণে 2015 সালে প্যারিস সম্মেলনে উন্নত দেশগুলোর অঙ্গীকার অনুযায়ী জলবায়ু তহবিলে 2020 সাল থেকে প্রতি বছর $100 বিলিয়ন দেওয়ার কথা। সেই সাথে তাপমাত্রা বৃদ্ধির মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা। অথচ এ বিষয়ে অস্ট্রেলিয়া, চীন, ব্রাজিল, ভারত, আমেরিকা সহ কার্বন নিঃসরণ করা শীর্ষ দেশগুলো চুপ করে আছে। জলবায়ু সম্মেলনে ঝুঁকিতে থাকা ক্লাইমেট ভালনারেবল ফোরামের 48 দেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ অর্থনীতির জন্য আগামী দশকে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে বিনিয়োগে $6 ট্রিলিয়ন থেকে $10 ট্রিলিয়ন করার জোর প্রস্তাব থাকছে শেখ হাসিনার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজপথে যেসব রাজনৈতিক দল সবসময় সরব থাকে, তাদেরকে কখনো জলবায়ুর পরিবর্তন ইস্যুর মতো বিষয়গুলো ভাবতে দেখা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের আয়োজনে গ্লাসগো COP26 সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি এবং প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, মানুষের টিকে থাকাটা যেখানে খুব ভয়ঙ্কর ব্যাপারে পরিণত হচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলোর এই নিয়ে কোনো ধরনের আগ্রহ নেই। তারা নির্বাচন কমিশন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকেন। পরে তথ্যমন্ত্রী তথ্য ভবনে বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটের 8ম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন। যে কোনো রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথে প্রবাহিত করা। মানুষের টিকে থাকাটাই যেখানে আজকে
হুমকির সম্মুখীন, প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ভাবনার ঘাটতি রয়েছে। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, যা প্রায় 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত বছরের 5 মে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। ঢাকা জেলা বাদে দেশের আর কোথাও করোনায় মৃত্যু হয়নি। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,870 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 19,734 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 214 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.08%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,69,753 জনে, সুস্থ হয়েছেন আরও 202 জন। এ নিয়ে মোট সুস্থ 15,33,625 জন। বারো থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। শুরুর দিন এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ধাপে ধাপে সকল জেলায় শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। 14 অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে 120 স্কুল শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। টিকা পায় 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। আর সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পুরোদমে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন হয়। সোমবার সকালে শিক্ষামন্ত্রী দীপুমনি এর উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, রাজধানীর 8টি স্কুলে শিক্ষার্থীদের এই টিকাদান চলবে। প্রতিটি স্কুলে 25টি করে বুথ থাকবে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতে টিকা দিতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্যবিধি মানতে গেলে আমাদের যে শ্রেণীকক্ষগুলো আছে তার সংখ্যা প্রায় দ্বিগুণ করতে হবে, সেটি তো সম্ভব নয়। কাজেই টিকাদান কর্মসূচি আমাদের যত সফল হবে, যত দ্রুত সফল হবে, তত দ্রুত আমরা পুরো দমে আমাদের ক্লাসগুলো আমরা চালু করতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীতে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। সকল শিক্ষার্থীকেই টিকার আওতায় নিয়ে আসা হবে। শিক্ষার্থীরা স্কুলের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করবেন। একটি ছেলে মেয়েও এই টিকার আওতার বাইরে থাকবে না। আমরা ব্যবস্থা নিয়েছি আমাদের 65 জেলায়, আমাদের যতগুলো জেলা আছে প্রাথমিক পর্যায়ে সব জেলায় আমাদের এই ফাইজার টিকা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে। প্রথম দিন 10টি বুথে 2000 শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। টিকা দেওয়ার ক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। টিকা দেওয়ার পরে এখন কিছুটা নিশ্চিন্ত বোধ করছি। টিকা দেওয়ার ওই ভয়টা নাই আমাদের, যে পরীক্ষাটা ভালো করে দিতে পারবো এরকম। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে 1.5 কোটির মতো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ অপেক্ষার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হলো পূর্ণাঙ্গ ইমার্জেন্সি ইউনিট। এখন থেকে বিশেষায়িত হাসপাতালটিতে 24 ঘন্টায় পাওয়া যাবে যে কোনো রোগের জরুরি চিকিৎসা সেবা। এক ছাদের নিচেই আছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। বঙ্গবন্ধু মেডিকেলের আউটডোরে প্রতিদিন সেবা নেন 8,000-এর বেশি রোগী। হাসপাতালের 56টি বিভাগে শয্যা রয়েছে 2,000। দীর্ঘ 24 বছর ধরে বঙ্গবন্ধু মেডিকেলে পূর্ণাঙ্গ ইমার্জেন্সি ইউনিট চালুর চেষ্টা চলছিল। কিছুদিন আগে সেখানে অর্থোপেডিক প্রসূতি সহ 7টি বিভাগে জরুরি সেবা চালু করা হয়। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে এই বিশেষায়িত প্রতিষ্ঠানে এবার 56টি বিভাগের জরুরি সেবা চালু হলো এক ছাদের নিচে। আমাদের এখানে যে রোগী আসুক তার চিকিৎসার জন্য আমার যে পরিমাণ বেড আছে প্রায় 100টি বেড আছে, এর বাইরে আমার নেওয়ার ক্ষমতা নাই ঢাকা মেডিকেলে যেটা করে। তবে এই রোগীগুলো যখনই এখানে থেকে 24 ঘন্টার মধ্যে যদি মনে করি যে আমরা ডিপার্টমেন্টে নেওয়া দরকার, ওই ডিপার্টমেন্টে আমরা বেড খালি রাখবো, এখান থেকে সেখানে রোগী যাবে। বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নিচতলায় চালু হয়েছে এই ইমার্জেন্সি ইউনিট। ইসিজি, এক্স-রে, এমআরআই সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে এখানে। আছে 2টি অপারেশন থিয়েটারও। ইমার্জেন্সি ল্যাবরেটরি, আবার ইমার্জেন্সি এখানেই সিটি স্ক্যান, এমআরআই হবে। সুতরাং আমাদের এক জায়গা থেকেই সব ধরনের চিকিৎসার ব্যবস্থা হবে। আমরা মনে করি
এটা জনগণের জন্য অনেক উপকার হবে। জরুরি বিভাগে রয়েছে 100টি শয্যা। ধীরে ধীরে বেডের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের হত্যা ও ধর্ষণের মামলা ছাড়া অন্য সব মামলা প্রত্যাহার করবে সরকার। বাগেরহাটের রামপালে র্যাব আয়োজিত সুন্দরবন জলদস্যু মুক্তির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রী হুঁশিয়ারি দেন, নতুন করে কেউ সুন্দরবন এলাকায় জলদস্যুতার সুযোগ নিতে চাইলে তাদের খুঁজে নিয়ে কঠোর হাতে দমন করা হবে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন দস্যুমুক্ত ঘোষণার ৩ বছর পূর্তি আজ। ২০১৬ সাল থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত ৪২৬টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ সদস্য আত্মসমর্পণ করেন। ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। দিবসটি উপলক্ষে আত্মসমর্পণকৃতদের পুনর্বাসনের অনুষ্ঠান আয়োজন করা হয় বাগেরহাটের রামপালে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্বাসন করা জলদস্যুদের মামলা প্রত্যাহারের কথা বলেন। আপনাদের মামলাগুলো হয়তো সময়মত কর্তৃপক্ষের কাছে দেননি, সেই জন্যই হয়তো এই গতিটা ধীর। আমরা যা ওয়াদা করেছি আপনাদের মামলা অবশ্যই আমরা তুলে আপনার একটা ব্যবস্থা আমরা করব। স্বাভাবিক জীবনে ফেরা ৩২৮ বনদস্যুর মধ্যে প্রয়োজনের ভিত্তিতে ১০২ জনকে বসতঘর, ৯০টি দোকানঘর, প্রয়োজনীয় জালসহ ১২টি নৌকা, ৮টি মাছ ধরার ট্রলার ও ২২৮টি গবাদি পশু দেওয়া হয়। তবে কেউ দস্যু জীবনে ফিরে গেলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ যদি এই পথ ছেড়ে অন্য পথে যান তাহলে কিন্তু আমাদের হাত কিন্তু ওই সাহায্যের হাত সম্প্রসারিত করার চেয়ে সেই হাত সংকুচিত করে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের হাত আবার আমরা প্রসারিত করব। তার আত্মসমর্পণ করলে হবে, তাকে সমাজে পুনর্বাসিত করাটা বিষয় ছিল। আবার পুনর্বাসনটাও শেষ কথা না, কারণ আর্থিক পুনর্বাসন হলে হবে না, সমাজের যে মূল ধারা সেখানে পুনর্বাসনের বিষয় ছিল। স্বাভাবিক জীবনে থাকলে ভবিষ্যতে জলদস্যুদের আরও সুবিধা দেয়া এবং পারিবারিকভাবে পুনর্বাসনের অঙ্গীকার করেন মন্ত্রী। র্যাব বলছে গত ৩ বছরে আত্মসমর্পণ করা জলদস্যুদের একজনও তাদের পুরনো পেশায় ফিরে যাননি। আর পুনর্বাসন করা হয়েছে শতভাগ জলদস্যুকে। সে কারণে আগের মতোই নিরাপদ আছে সুন্দরবন। বাগেরহাটের রামপাল থেকে আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাজা হওয়ার আগে কোনো আসামি যতদিন হাজত বাস করবে তা মোট সাজা থেকে বাদ যাবে। ফৌজদারি কার্যবিধির এই ধারা মানতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সহ ৫ বিচারপতির বেঞ্চ এক আসামির লিভ টু আপিল এবং জামিন আবেদনের শুনানি নিয়ে এই নির্দেশ দিয়েছেন। নাটোরের ইউনুস আলী ১৯৯৫ সালের এক জোড়া খুনের মামলায় ২০০২ সালে তাকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। ২০০৫ সালের ২৮ আগস্ট বিচারিক আদালতের সাজা কমিয়ে ইউনুস আলীকে যাবজ্জীবন বা ৩০ বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। তবে জেলখানার হিসেবে সে সাজা ভোগ করে ফেলেছে ৩৪ বছর ৬ মাস, কারণ জেল কোড অনুযায়ী ৯ মাসে ১ বছর গণনা করা হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারের সময় আসামি যতদিন হাজতবাস করবে তা মূল সাজা থেকে বাদ যাবে, কিন্তু ইউনুস আলীর ক্ষেত্রে তা হয়নি। আমার আসামির অলরেডি আপনার ২৬ বছর পার হয়ে গিয়েছে ক্যালেন্ডার অনুযায়ী, এবং জেল কোড অনুযায়ী ৩৪ বছর তার খাটা হয়ে গিয়েছে। আজকে এই মামলাটা সেই নজরে নিয়েছেন, কগনিজেন্সে নিয়েছেন। উনি এই মামলাটা বলেছেন যে আদালত বলেছেন, অ্যাপিলেট কোর্ট বলেছেন, ফুল কোর্ট বলেছেন যে তার সাজা খাটা হয়ে গিয়েছে, তার ওই সেকশন 35A অনুযায়ী সে মুক্তি পাবে। আপিল বিভাগ নির্দেশনা দিল যে তাদের যে পূর্ববর্তী মামলা আতাউর রহমান মৃধা মামলায় তারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সাজাপ্রাপ্ত আসামির, যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির, তাকে 35A এর বেনিফিট দেওয়া এটা ম্যান্ডেটরি। সুতরাং সেই অনুসারে উনি যতদিন আগে হাজত খেটেছেন সেটা তার সাজাকালীন সময় থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং এই আদেশের একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রকে প্রেরণ করলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে এবং কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছে আপিল বিভাগ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বৈধ অস্ত্রের পুরনো লাইসেন্স দিয়ে নতুন অস্ত্র কিনে তা চড়া মূল্যে বিক্রি করত একটি চক্র। রাজধানীর যাত্রাবাড়ি থেকে চক্রের 4 সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বলছে, ভারত মিয়ানমার সীমান্তেও চক্রটি অস্ত্র কেনাবেচা করত। সংস্থার প্রধান কার্যালয়ে আজ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। শর্টগান, AK-47 গুলি, পিস্তল এসব অস্ত্র বিক্রির জন্য রাজধানীর যাত্রাবাড়িতে একত্রিত হয়েছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চক্রের 4 সদস্যকে। উদ্ধার করা হয় 5টি অস্ত্রসহ 301 রাউন্ড গুলি। কাউন্টার টেররিজম ইউনিট বলছে, গ্রেপ্তার মোহাম্মদ হোসেন বৈধ অস্ত্রের পুরনো লাইসেন্স সংগ্রহ করত। এরপর অস্ত্র কিনে চড়া মূল্যে অবৈধভাবে তা বিক্রি করত। মোহাম্মদ হোসেন যাদের কাছ থেকে, যেই চোরাচালান সিন্ডিকেটের কাছ থেকে এই অবৈধ অস্ত্র সংগ্রহ করে সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করে, তাদেরও আমরা কিছু নাম ঠিকানা পেয়েছি। চক্রটি দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী মিজোরাম রাজ্য ও বান্দরবানের মায়ানমার সীমান্ত হতে অস্ত্র ও গুলি নিয়ে এসে পার্বত্য অঞ্চল সহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করত। কাদের কাছে সে বিক্রি করতে চেয়েছিল সেই নাম আমরা সংগ্রহ করার চেষ্টা করব, এবং আমাদের ধারণা এর সাথে হয়তো পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার এলাকায় সক্রিয় বড় সন্ত্রাসী গোষ্ঠীরও হয়তো যোগসাজশ থাকতে পারে। অবৈধ অস্ত্র কেনা বেচায় নিরাপত্তা হুমকির কথা স্বীকার করে সিটিডিসি প্রধান বলছে, দেশে যারা বৈধ অস্ত্রের ব্যবসা করছে তাদের উপর আরো নজরদারি বাড়ানো হবে। এবং তারা জয়েন্টলি এই বিভিন্ন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার কামরাঙ্গীর চরের হুজুরপাড়া ঘাটে নৌকাডুবির ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ একজন। সকাল 9:15টায় কামরাঙ্গীর চরের হুজুরপাড়া ঘাট থেকে ডিঙ্গি নৌকায় ওঠেন একই পরিবারের 10 জন। নৌকাটি মাঝ নদীতে পৌঁছলে একটি বালু বহনকারী নৌযানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নৌকাটি উল্টে গেলে মাঝি সহ 6 জন সাঁতরে পাড়ে ওঠেন। পানিতে ডুবে নিখোঁজ হন 2 শিশু সহ 4 জন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল 3 জনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ একজনের মরদেহ উদ্ধারের এখন অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় 6 জন পারাপারের কথা থাকলে অধিকাংশ ক্ষেত্রে 10 থেকে 12 জন তোলা হতো। এই কারণে গত 1 বছরে 3টি দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাঝি এবং ঘাট পরিচালনাকারী কর্তৃপক্ষের দায় আছে কিনা তা নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমার ওয়াইফ আর আমার ছেলে 4 জনের পাইনি, এর মধ্যে 3 জন লাশ পাইছি। এখন তো আমার ওয়াইফের লাশ পাইনি। আমার ফ্যামিলি সহ সবাই মিলে ওই নতুন ঘরে ঢুকবে, তো সে যাওয়ার পথে এই নৌকা থেকে যাওয়ার পথে লঞ্চ আটকে রাখছে, লঞ্চ দিয়ে বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পরেই সব পড়ে গেছে। ফ্যান ফ্যাক্টরি ঘাট থেকে খাগাইল ঘাটে যাওয়ার সময় ওই একটা ডিঙ্গি নৌকার 11 জন যাত্রী ছিল। 11 জন যাত্রী সহ ওই বলগেট প্যারাডাইস এন্টারপ্রাইজের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। 4 জন পানিতে ডুবে যায়। এই 4 জনের ভিতরে আমরা 3 জন উদ্ধার করি, আর একজন বর্তমানে নিখোঁজ আছে। কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। যুবকদেরকে উৎপাদনশীল কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি তারা যাতে কোনো অপরাধে জড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের। দেশের যুব সমাজকে অমিত সম্ভাবনাময় উল্লেখ করে রাষ্ট্রপ্রধান আরও বলেছেন, দেশের মোট জনসংখ্যার 1/3 যুব সমাজ, যার সংখ্যায় 5 কোটিরও বেশি। দেশকে 2041 সালের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে তাদেরকেই অগ্র সৈনিক হিসেবে ভূমিকা পালন করতে হবে। প্রায় বিভিন্ন গণমাধ্যমে কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধের খবর প্রচারিত হয়। এতে অনেক যুবকের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে। এই ব্যাপারেও যুব সমাজকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। শুধু নিজে ভালো থাকলে চলবে না, অন্যরাও যাতে ভালো থাকে সে চেষ্টাও করতে হবে। মাতা পিতা ও অভিভাবকদেরও তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি তারা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সারা দেশে শুরু হলো আয়কর রিটার্ন জমার উৎসব। তবে প্রথম দিনে কর অফিসে তেমন চাপ ছিল না। 31টি কর অঞ্চলের 649 সার্কেলে এক ছাদের নিচে মিলছে রিটার্ন জমার সব সেবা। 30 নভেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রিটার্ন জমায় কেউ ভোগান্তির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছে এনবিআর। বিশেষ সেবা উপলক্ষে নতুন আবহে
কর অঞ্চল ও সার্কেল অফিসগুলো। সোমবার সকাল থেকে রিটার্ন জমা দিতে সার্কেলগুলোতে আসতে থাকেন করদাতারা। তেমন ভিড় না থাকায় খুব কম সময়ে জমা হয় রিটার্ন, মেলে প্রাপ্তি স্বীকারপত্র। প্রথম দিনে সার্কেলগুলোতে দেখা মেলে অভিজ্ঞ ও পুরনো করদাতাদের। তাদের প্রায় সবাই বাসায় রিটার্ন পূরণ করে সার্কেলে জমা দেন। ভোগান্তিহীন সেবায় খুশি তারা। অফিসের নিচে যে সিস্টেমটা তারা করছে খুবই ভালো হয়েছে। এটা জনসাধারণের জন্য যারা ট্যাক্স হোল্ডার তাদের জন্য অনেক উপকৃত হয়েছে। এবার তো আরও ভালো হইলো। আগে মেলায় জমা দিতাম, মেলা এবং এবার এটা একই রকম হয়েছে। করোনার ঝুঁকি বিবেচনায় এবারও কেন্দ্রীয়ভাবে মেলা করছে না এনবিআর। চাপ কমাতে মাসব্যাপী সেবা দিচ্ছে সংস্থাটি। শেষ সময়ের অপেক্ষা না করে আগেভাগেই রিটার্ন জমা দেওয়ার আহ্বান কর কর্মকর্তাদের। যারা শেষে আসবে তারা কিন্তু অনেক ভিড়ের মধ্যে পড়বে। শেষ সপ্তাহে অনেক ভিড় থাকবে। এই করোনা যেহেতু এখনও চলমান আছে, কোভিড মহামারী, সুতরাং আমি সকল সম্মানিত করদাতাবৃন্দকে অনুরোধ করব আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের আয়কর রিটার্নটি আমাদের এখানে জমা দিন। এবার সরকারি কর্মকর্তাদের রিটার্ন জমায় ১ থেকে ১৪ নভেম্বর সচিবালয় ও অফিসার্স ক্লাবে বুথ করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসের সেনামা লঞ্চে ৯ ও ১০ নভেম্বর বিশেষ আয়োজন থাকবে। পাশাপাশি অনলাইনেও রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। এই যে আমাদের এই মেলার আবেশ, এই আবেশটা যেন প্রত্যেক সারা বছর থাকে। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আমি সেই অনুরোধটুকু করব, যেমন আমাদের সকল করদাতাকে সারা বছরই এইভাবে আমাদের সহযোগিতার হাত যেন আমরা বাড়িয়ে দিতে পারি। সার্কেলগুলোতে নতুন নিবন্ধন ও নিবন্ধন সংশোধনের সেবাও মিলছে। কর্মকর্তাদের আশা প্রতি বছরের মতো এবারও নিবন্ধন ও রিটার্ন জমা দুটোই বাড়বে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবারে শেষ হওয়া সপ্তাহব্যাপী বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান B2B ভিত্তিতে মোট $116 কোটি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং অবকাঠামোতে $100 কোটি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। সোমবার সপ্তাহব্যাপী চলমান বাণিজ্য এবং বিনিয়োগ সম্মেলনের ফলাফল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্বে নিজেদের অবস্থান তুলে ধরতে বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বারের যৌথভাবে আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন শেষ হয়েছে। এবারের সম্মেলনে অংশগ্রহণ করেছে ৩৮টি দেশের ৫৫২টি কোম্পানি। ৭ দিনব্যাপী সম্মেলনের প্রাপ্তি নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার এবং বাণিজ্য মন্ত্রণালয়। এতে জানানো হয় বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান B2B ভিত্তিতে মোট $116 কোটি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে যৌথ উদ্যোগে 13টি দেশ এবং সরাসরি বিনিয়োগে 6টি দেশ আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশ থেকে 14টি দেশে 26টি পণ্য রপ্তানি এবং 13টি দেশ থেকে 29টি পণ্য আমদানিতে সম্ভাবনা রয়েছে বলেও জানায় ঢাকা চেম্বার। 20টা ইন্টারেস্ট আমাদের জয়েন্ট ভেঞ্চারে 13টা দেশ থেকে আমাদের এসছে যারা জয়েন্ট ভেঞ্চার করতে চায় বাংলাদেশে। পটেনশিয়াল ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসছে 6টা সেক্টরে, 6টা দেশ থেকে ওরা সরাসরি বাংলাদেশে এসে ওদের ফ্যাক্টরি বা ওরা বিনিয়োগ ওরা করবে। এক্সপোর্ট পটেনশিয়াল 26টা প্রোডাক্ট 14টি দেশ থেকে। বাণিজ্য সচিব বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়েই বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হবে। বুঝে শুনে শুল্কমুক্ত বাণিজ্যে প্রবেশের কথাও জানান তিনি। তাদের গড় শুল্ক কোনোটা হয়তো 3%, 4%, 6% এরকম। তাহলে ও যদি 6% কমায়, আমাকে কমাতে হবে 15%, তাহলে কিন্তু আমার অনেক রেভিনিউ লস হবে। এইটা আমরা এখনই হয়তো একসঙ্গে অনেক বেশি কমাতে পারবো না, আস্তে আস্তে কমাতে হবে। সেখানে আমাদের একটা চ্যালেঞ্জ আছে। এছাড়া সফল বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রচারের আহ্বান জানান DCCI সভাপতি শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইয়েমেনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নারী শিশুসহ অন্তত 29 জন হতাহত হয়েছেন। রোববার দেশটির মারিব প্রদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে এই হামলা চালানো হয়। তবে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানা যায়নি বলে এক টুইট বার্তায় জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। তিনি বলেন, এই হামলায় 2টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রয়টার্স জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো হুতিদের তৈরি হলেও এখনও এই হামলার দায় স্বীকার করেনি গোষ্ঠীটি। জাতিসংঘের তথ্যমতে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সাম্প্রতিক সময়ে হুতিদের সংঘর্ষ বেড়ে যাওয়ায় খাবারসহ তীব্র মানবিক সংকটে ভুগছে দেশটির 1.5 কোটির বেশি মানুষ। এবারে জানাবো T20 বিশ্বকাপের খবর। হতাশার বিশ্বকাপে সান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ। ইনজুরিতে দলের সেরা তারকা সাকিব ছিটকে গেলেও
ভুল কমিয়ে স্কিলে জোর দিয়ে সাফল্য চান টাইগার হেড কোচ। অল্পের জন্য হেরে যাওয়া 2 ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নিতে বলছেন ডমিঙ্গো। অন্যদিকে সেমির লড়াইয়ে থাকতে বাংলাদেশকে হারাতে মরিয়া সাউথ আফ্রিকা। আবুধাবিতে কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। এই তো সেদিনের কথা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে আকাশে উঠছিল বাংলাদেশ। সেই দলটা কয়েকদিনের ব্যবধানে আজ মাটিতে। মুশফিক মাহমুদুল্লাহদের মুখে হাসি উধাও, হতাশা কষ্টের প্রতিচ্ছবি তাদের চোখে মুখে। আশা প্রত্যাশার বেলুন অনেক আগেই চুপসে গেছে। আহত বাঘ প্রতি আঘাতের শক্তিও যেন হারিয়ে ফেলেছে। দলের সেরা তারকা থাকছেন না। সাকিব তো শুধু একজন সেরা ব্যাটসম্যান অথবা বোলার নয়, ক্রিকেট জ্ঞানে অধিনায়কের বড় ভরসা। বড় ম্যাচে তাকে মিস করা ছাড়া উপায় নেই টাইগারদের। সাকিবের অভাব পূরণ করা সম্ভব নয়, তবে ইনজুরির ওপর আমাদের হাত নেই। আমাদের লড়াই করতে হবে, ভুলের পরিমাণ কমাতে হবে। অন্যের শক্তি সামর্থ্য ভেবে বসে থাকলে চলবে না। অপরিহার্য 2 অলরাউন্ডার নেই, সোহানও খেলতে পারবেন না। তাতে একাদশ সাজানো কষ্টের চেয়ে সহজ হয়েছে। 13 জন থেকে বেছে নেওয়া হবে একাদশ। বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে শামীমের। বিশ্বকাপে শামীমের অভিষেক হতে পারে। আমি বিশ্বাস করি যারা দলে আছে সবাই বড় চ্যালেঞ্জ নিতে পারে। ব্যাটিং লাইন আপ অথবা পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা করছি না, পরিস্থিতি বুঝে সব ঠিক করা হবে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে সেমির লড়াই জমিয়ে রেখেছে সাউথ আফ্রিকা। আর একটা জয় মানে সেই লড়াইয়ে এগিয়ে যাওয়া। শামসি, রাবাদা, নোকিয়াদের দুর্দান্ত বোলিং লাইন আপের পরেও বাংলাদেশকে হালকাভাবে দেখছে না প্রোটিয়ারা। 2 দলের 6 মুখোমুখিতে বাংলাদেশের শুধুই হতাশা, একটাও জয় নেই। বিশ্ব মঞ্চে একবারই দেখা হয়েছে 2007 সালে, সেবার 7 উইকেটে হেরেছিল বাংলাদেশ। আশা ভরসা সব হারিয়ে সম্মান ফিরে পাওয়ার লড়াই নামছে বাংলাদেশ, যেখানে অপেক্ষা করছে শক্তিশালী প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। সাম্প্রতিক পারফরমেন্স আর পরিসংখ্যানে অনেক এগিয়ে থাকা দলটিকে নিয়ে খুব একটা ভাবতে চায় না টিম ম্যানেজমেন্ট। স্কিলে জোর দিয়ে ভুল কমিয়ে দুর্দান্ত একটা ম্যাচ খেলে জয়ে চোখ টাইগারদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। মাঠের পারফরমেন্সের চেয়ে কথার লড়াইয়ে মেতেছেন মাহমুদুল্লাহ মুশফিকরা। তাতে বিরক্ত সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচে এসব ঝেড়ে শতভাগ দেওয়ার তাগিদ তার। সাকিবের জায়গায় যেই আসুক তাকে সুযোগ কাজে লাগানোর পরামর্শ সুজনের। একটার পর একটা হতাশা, কথার লড়াইয়ে ক্রিকেটার বিসিবি 2 পক্ষ। মাঠের পারফরমেন্সে সেসবের প্রভাব পড়ছে, আত্মবিশ্বাস তলানিতে। ফলে বিশ্বকাপের বাকি 2 ম্যাচেও হারের সংখ্যা উকি দিচ্ছে। এমন অবস্থায় বাইরের ইস্যু থেকে মনোযোগ সরাতে হবে ক্রিকেটারদের, ভুল শুধরাতে হবে দ্রুত। খেলার মাঠের থেকে বাইরের জিনিসে বেশি মনোযোগ হয়ে গেছে আমার মনে হয়। যে আমি বলি রিয়াদের প্রেস কনফারেন্স বা মুশফিকের অনেক ইন্টারভিউজ যেটা মানুষের মাঝে এসেছে, এগুলা নিয়ে ওরা আসলে কথা বলবে কেন? ওরা তো কনসেন্ট্রেট করবে শুধু ক্রিকেট নিয়ে না। মানুষ তো কত কথাই বলবে, আমি যদি সব কথাকে কানে দিই তাহলে প্রবলেম। দলের খারাপ সময়ে বড় ধাক্কা, সাকিবকে বিশ্বকাপে পাওয়া যাচ্ছে না। সোহান মিস করবেন সাউথ আফ্রিকা ম্যাচ। ভাগ্য খুলে যাচ্ছে শামীমের, বিশ্বকাপে অভিষেক এখন সময়ের ব্যাপার। ঘুরে দাঁড়ানোর মঞ্চে শামীমের মতো তরুণদের প্রমাণের সুযোগ। সাকিব নাই সেটাও একটা বড় ইয়ে, বাট আবার একদিকে হিতের বিপরীত যদি আমি চিন্তা করি যে একটা নতুন খেলার সুযোগ পাবে, সেটাও একটা বড় ব্যাপার। কারণ এখন যে একটা ছেলে, যদি শামীম পাটোয়ারির কথাই আমি ধরি যে শামীম খেলতে পারবে এই আগামী 2টা ম্যাচ, তো ওর জন্য একটা ভালো এক্সপোজার হবে, ভালো একটা শুরু হবে। কারণ আমি বাংলাদেশ টিম এখন কোনো প্রেশার নেই যে আমাদের জিততে হবে। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে আত্মবিশ্বাসে ফাটল ধরেছে। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশা করা কঠিন। সে কারণে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের কাজ ঠিকঠাক করার বিকল্প নেই। We cannot control South Africa and Australia, but what we can control is ourselves. আমরা আমাদের প্রসেসগুলো ঠিক রাখি, যেটা আমরা শ্রীলঙ্কার সাথে যেভাবে ব্যাটিং করেছিলাম, আমরা নতুন বলে উইকেট দিইনি, আমরা 40-42 রান করেছিলাম মনে হয়। তারপর ওইখান থেকে মুশফিক ওয়াজ ব্যাটেড রিয়েলি ওয়েল, এবং সেখানে মাহমুদুল্লাহ খুব ভালো শেষ করেছে। আমাদের ওই জিনিসগুলোই করতে হবে। সুযোগ হাতছাড়া করে হারানোর আর কিছুই নেই, তাই নির্ভর থেকে চাপহীন খেলার উপলক্ষ খুঁজতে হবে ক্রিকেটারদেরই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।